কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নতুন ধরনের ভ্যাকসিন তৈরি করেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এবং তারা বলছেন যে মৌলিকভাবে নতুন এই ভ্যাকসিন বহু ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে এবং মহামারী প্রতিরোধে সক্ষম। আগে থেকেই তো আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম আছেন এবং এই পর্যায়ে আমার সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর ইন্ডিয়ান ইউনিভার্সিটি অব মেডিসিন যুক্তরাষ্ট্রের ডাক্তার তাজবিরুল ইসলাম। ডাক্তার তাজবিরুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং আপনার কাছ থেকে এই বিষয়টা একটু বুঝে নিতে চাই। বলে রেখে আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম আছেন, তিনি হয়তো আপনার কাছে কিছু জানতে চাইবেন। একটা বিষয় একটু বলবেন ডাক্তার তাজবিরুল ইসলাম, সম্ভবত এআই দিয়ে যুগান্তকারী যা যা ঘটেছে তার ভিতরে এটা সবার উপরেই থাকবে। সম্পূর্ণ এআই দিয়ে কোনো ভ্যাকসিনের মূল উপাদান নকশা করা হয়েছে এবং সেটা পরীক্ষা করা হয়েছে মানুষের ওপর, এখন হয়তো ছড়িয়ে দেওয়া হবে। আশাবাদের জায়গাটা বলবেন, সাথে যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, কোনো ঝুঁকি থাকে, সেটা কি হতে পারে আপনার অভিজ্ঞতা থেকে যদি আমাদেরকে একটু জানান। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একাত্তর টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা এআই নিয়ে অনেক কথা বলছি এখন, শুধু শুধু ভ্যাকসিন না, সবখানেই আমরা হচ্ছে এআই এর একটা ইমপ্রেশন দেখতে পাচ্ছি সবখানে, এবং তাদের মনে হচ্ছে যে দিন দিন এআই এর একটা প্রভাব আসছে আমাদের জীবনে, এবং আমি বলবো পজিটিভ প্রভাবই পড়ছে। তো যেটা ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এবং ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটন ইন কোলাবোরেশন উইথ ডিজিটালাইজড ইমিউন অপটিমাইজড সিনথেটিক ভ্যাকসিন যে কর্পোরেশন, তারা যেটা ট্রায়াল করলো 39 ভলেন্টিয়ারের উপরে ভ্যাকসিনটা, সেটা দেখা গেল যে খুব ভালো কাজ করছে সো ফার, কিন্তু ইটস ভেরি আর্লি টু সে কতখানি এফেক্টিভ হবে, কিন্তু কোনো সাইড এফেক্ট সো ফার হয়নি। প্রবলেমটা হচ্ছে কি, আমাদের এআই ভ্যাকসিনটা যেটা তৈরি করছে, আপনি যদি দেখেন আমাদের যেটা এটা করেছে ওরা শুধু করোনা ভাইরাসের উপরে, যেটা বলা হয় সার্ভেকো। করোনা ভাইরাস ওর অনেক ধরনের আছে, তো শুধু কোভিড ছাড়াও অন্য করোনা ভাইরাসও আছে, তো এটাকে সবকিছু কভার করার জন্য। তো এই ভ্যাকসিনটা যেটা হয় আমাদের এই যেটা ফ্লু ভ্যাকসিন আমরা দিই প্রতি বছর, বা এই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছি আমরা প্রতি বছর, কিন্তু ভাইরাস চেঞ্জ হয়, যেটা আমরা বলি মিউটেশন। এই মিউটেশন হওয়ার জন্য তখন আমরা দেখি কি চেঞ্জ আসছে, সেটার উপর ভিত্তি করে ভ্যাকসিন তৈরি করতে করতে ভাইরাস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আবার। যতক্ষণ এটা কমার্শিয়ালি অ্যাভেলেবল হচ্ছে এবং যতক্ষণ আমরা পেশেন্টকে দিচ্ছি, ততক্ষণে কিন্তু করোনা চেঞ্জ হয়ে গেছে, ইনফ্লুয়েঞ্জা চেঞ্জ হয়ে গেছে। তার মানে যদি আপনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখেন, প্রায় প্রতি বছর যেটা দিই মাত্র 30 থেকে 40% কাজ করে, বাকি কিন্তু 70 to 70% কাজই করে না। সো এটাকে আমরা বলি হচ্ছে মোর রিঅ্যাক্টিভ। আমরা দেখি কি চেঞ্জ হচ্ছে, তার উপর ভিত্তি করে ভ্যাকসিনটা তৈরি করি প্রতি বছর। এআই যেটা করলো, এআই কিন্তু প্রেডিক্ট করছে যে নেক্সট ইয়ারে কেমন মিউটেশন আসবে, কেমন চেঞ্জ আসবে, তার পরের বছর কেমন চেঞ্জ আসবে, ওইটার উপর ভিত্তি করে তারা কিন্তু ভ্যাকসিন তৈরি করলো, যেটা বলা হচ্ছে মোর প্রোঅ্যাক্টিভ। মানে হচ্ছে আমরা আগে জেনে ফিউচারে কি হতে পারে সেটার উপর ভিত্তি করে ভ্যাকসিন তৈরি করছি, রাদার দেন কি চেঞ্জ আসছে সেটার উপর চেঞ্জ করে আমরা যেভাবে ম্যানুয়ালি তৈরি করছিলাম। আচ্ছা, এই জায়গায় যদি আপনি একটা বিষয় একটু যুক্ত করে দিতেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হতো। ধরুন বলা হচ্ছে যে এআই দিয়ে ভ্যাকসিনের মূল উপাদানটাকে নকশা করা হয়েছে। এখন আমরা জানি সেই করোনার সময় যখন ভ্যারিয়েন্টগুলো চেঞ্জ হচ্ছিল, স্পাইক প্রোটিন একটু একটু করে চেঞ্জ হচ্ছিল, করোনার ভাইরাসগুলো তার চরিত্র বদলাচ্ছিল। এআই যে প্রম্পট দেয়া হয়েছে, করোনার ভ্যারিয়েন্ট বদলানোর সাথে সাথে নিজে থেকেই সে প্রম্পটটা কি বদলাবে? অর্থাৎ যেহেতু এটা মেশিন লার্নিং প্রসেসে কাজ করে, নাকি এটা আমাদের বিশেষজ্ঞদের মাথায় রাখতে হবে, তারপর প্রম্পট করতে হবে? না, এআই অ্যাকচুয়ালি এআই কি করা হয়, আমরা সব ডেটা দিয়ে দিচ্ছি, তো এআই সব ডেটা দেখে বলে দিতে পারছে নেক্সট ইয়ারে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুটা কিরকম হবে, কোন স্ট্রেনটা আসবে। আচ্ছা, আর আমরা যেটা করি, আমরা গত বছরটা দেখি, গত বছরটা ভিত্তি করে আমরা ভ্যাকসিনটা বানাচ্ছি। এখন লাস্ট ইয়ারে কি হয়েছে সেটার উপর বেসিস করে আমরা এই বছর ভ্যাকসিন বানাচ্ছি। আর যেটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ একটা অ্যাপ্রোচ। এআই যেটা করছে, এআই প্রেডিক্ট করছে নেক্সট ইয়ারে কি হবে, তো সেটার উপর কোন মিউটেশনটা আসবে, কোন চেঞ্জটা আসবে সিকোয়েন্স দেখে। কারণ হচ্ছে সব ভাইরাসগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, তারা রেপ্লিকেট করে প্রায় 1 মিলিয়ন টাইমস ফাস্টার দেন আমাদের হিউম্যান ডিএনএ। তার মানে এই চেঞ্জগুলো ওরা প্রেডিক্ট করে ফেলতে পারছে। তো ওরা আগামী বছর কি আসবে সেটার উপর ডিপেন্ড করে ভ্যাকসিন তৈরি করছে এআই। আমরা তৈরি করছে গত বছর কি আসছিল তার উপর ভিত্তি করে নেক্সট ইয়ারের ভ্যাকসিন। দ্যাট ইজ দ্য বিগ ডিফারেন্স।
একদম। আমরা যদি একটু স্বপ্নটা বড় করি, ধরুন এখন যে জিনিসটা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোগাচ্ছে সেটা হচ্ছে ডেঙ্গু। আমি হামের প্রসঙ্গে পরে আসবো না হয়। এখন ডেঙ্গুর জন্য একটা সলিউশনের প্রয়োজন হয়, আমরা নানা রকমের মশার ওষুধ দেই, কিন্তু ডেঙ্গুটাকে পুরোপুরি নির্মূল করা বা ডেঙ্গুর যে চরিত্র বদল করা সেই অনুসারে আমরা আসলে কোনো টিকা তৈরি করতে পারছি না। আপনার মনে হয় কি না এআই টেকনোলজি যেভাবে কাজ করছে সেটা দিয়ে আসলে এটা সম্ভব? অবশ্যই আমি মনে করি এআই ইজ নট এন রিপ্লেসমেন্ট ফর ফিজিশিয়ান, মানে ডাক্তারকে তারা রিপ্লেস করছে না, জি। কিন্তু তারা একটা অ্যাসিস্টিভ টুল হিসাবে কাজ করছে। মানে হচ্ছে আমাদেরকে আরো বেশি ভালো ফিজিশিয়ান তৈরি করছে এআই। জি। যেমন আমরা কিন্তু আজকে, আমি যেমন আইসিইউতে আজকে আমি কাজ করছি আইসিইউতে, আমাদের একটা এআই টুল আছে যে পেশেন্ট নেক্সট 24 আওয়ার্সে কোন দিকে যাবে, ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে, সেটা হচ্ছে এআই আমাকে বলে দিচ্ছে। আচ্ছা। তাহলে কি আমি সেই উপর অ্যাকশন নিয়ে আমি ট্রিটমেন্টটা কিন্তু আমি দিচ্ছি, কিন্তু আমাকে ও একটু বলে দিচ্ছে ও কিন্তু ব্লাড প্রেশার ড্রপ করবে নেক্সট 24 আওয়ার্সে, ওর হয়তো বা ব্লিডিং হবে নেক্সট 24 আওয়ার্সে। এই জিনিসটা ও কেন? পেশেন্ট ডেটা, তারপর হচ্ছে ওর কি কি ড্রাগ পাচ্ছে, ওর কিডনি ফাংশন কেমন আছে, সব কিছু সে ডেটা সব অ্যানালাইসিস করে, যেটা আমার পক্ষে সম্ভব না, করে একটা প্রেডিকশন দিয়ে দিচ্ছে নেক্সট 24 আওয়ার্স ও কি কোন দিকে যেতে পারে। তাহলে আমাকে অ্যালার্ট করে দিলে আমি সেভাবে চিকিৎসা দিব। ডেঙ্গুর ক্ষেত্রেও তাই। ডেঙ্গুতে আমরা স্ট্রাগল করছি, আসলে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারছি না। সেই জন্য আমার মনে হয় এআই উইল বি এ হিউজ টুল হবে টু ফাইন্ড আউট দ্য ভ্যাকসিন ফর ডেঙ্গু। আচ্ছা, একটা হয়তো প্রশ্ন সাধারণ মানুষ তাদের মাথায় আসবে, যারা জেমিনি বা চ্যাট জিপিটি ব্যবহার করেছেন তারা সবসময় নিচে লেখাটা দেখেছেন যে চ্যাট জিপিটি বা জেমিনি ক্যান মিস্টেক্স, তার মানে এআই ভুল করতেও পারে। তো তারা যে ফোরকাস্টটা করছে সামনের বছরে বা সামনের সিজনে আসলে কি ধরনের পরিবর্তনটা আসবে, এটা ঠিকঠাক হচ্ছে কিনা, এটার জন্য কোনো কোয়ালিটি কন্ট্রোল বা আলাদা কোনো নজর? না, তো অ্যাবসলিউটলি, কারণ আমরা যেভাবে দেখবো সেটা আমরা ট্রায়াল করতে হবে। এই যে ভ্যাকসিনটা আসছে খুবই মানে প্রিমিয়ার, কেবল আসছে ভ্যাকসিনটা, আমরা এটার সেফটি প্রোফাইলটা কিরকম সেটা দেখতে হবে। নাম্বার 2 হচ্ছে এটা কতখানি এফেক্টিভ আর সেটাও দেখতে হবে। তো সেটার জন্য আমাদের একটু অপেক্ষাও করতে হবে আসলে কাজ করছে কিনা। যেটা আমি বললাম, আমরা এখন এআই আসছে বলে আমরা গা ছেড়ে দিলাম যে আমরা কোনো কাজ করবো না, এআই সব করে দিবে, আমাদের কিছু দেখার দরকার নাই, সেটা না, কিন্তু আমাদেরও ডেটাগুলি অ্যানালাইসিস করতে হবে আসলে এটা এফেক্টিভ কিনা। তবে আমি বলবো এআই যেভাবে আগাচ্ছে আমাদের মেডিসিনে, আমি বলতে চাচ্ছি আমার মনে হয় ইটস এ হিউজ একটা সাপোর্ট ফর আস টু মেক এ গুড ফিজিশিয়ান, অলসো টু প্রোভাইড দ্য বেস্ট সাপোর্ট, বেস্ট কেয়ার টু দ্য পেশেন্ট। জি, জনাব সাইদুল ইসলাম কিছু জানতে চাই। হ্যাঁ, আমার দুই একটা প্রশ্ন আছে। আমি একটা প্রশ্ন করতে চাই, যদিও হালকা হবে, কিন্তু আমি এইটা দিয়ে শুরু করতে চাই যে এআই এর শরণাপন্ন হলাম আমরা, ভ্যাকসিন আবিষ্কার, এর কার্যকারিতা, ভবিষ্যতে কি হতে যাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে। তাহলে আমরা মানব ডাক্তাররা কি খানিকটা ব্যর্থ হলাম, বা আমাদের যোগ্যতা দক্ষতা কি আসলে ভীষণভাবে সীমাবদ্ধ হয়ে গেল বা সীমিত অবস্থা থাকলো, যার কারণে এআই আমাদের উপর প্রাধান্য বিস্তার করলো, বা এআই এর কাছে আমরা মানে একটা শঙ্কার কথা, চাওয়া পাওয়ার কথা তার কাছেই জানালাম, সেই সমাধান দিক? আমার মনে হয় না, এটা অবশ্যই একটা সাধারণ মানুষের মনে জাগতে পারে, তাহলে এআই কি ডাক্তার হয়ে গেল কিনা, আমাদেরকে আর ডাক্তারের কাছে যেতে হবে কিনা। তো আসলে কি আমি যেটা বললাম, এআই হচ্ছে একটা অ্যাসিস্টিভ টুল হিসাবে কাজ করবে। যেমন ধরেন আপনি যদি দেখেন 300 বছর আগে আমরা কিন্তু স্টেথোস্কোপও ছিল না, আমরা কি দিতাম, এটা কাগজ মুড়া একটা গোল করে একটা পাইপের মতন করে শুনতাম লাংকে এরকম। তারপর আসলে স্টেথোস্কোপ আবিষ্কার হলো। স্টেথোস্কোপ দিয়ে আমরা শুনে, আমরা আওয়াজ শুনে বুঝতে পারতাম কি হচ্ছে না হচ্ছে, একটা আন্দাজ করতে পারতাম। এখন কিন্তু আমরা স্টেথোস্কোপ তেমন ইউজ করি না, আমরা করি আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা দেখতে পারি আসলে স্ট্রাকচার, লাং কেমন আছে, হার্ট কেমন আছে, লিভার কেমন আছে। সো উই ইউজ আল্ট্রাসাউন্ড নাও অল দ্য টাইম। স্টেথোস্কোপের ইউজ কিন্তু কমে গেছে। সেরকমই এখন যদি আমরা এআইটা নিলে হবে কি, এআই হচ্ছে আমাদেরকে সাহায্য করবে টু গেট এ বেটার ডায়াগনোসিস, বেটার ট্রিটমেন্ট আর আর্লি ডায়াগনোসিস। যেটা আপনাকে বললাম, এআই কিন্তু প্রেডিক্ট করতে পারছে, কিন্তু এআই প্রেডিক্ট করলো, কারণ প্রবলেমটা হচ্ছে ডেটা যদি রং ডেটা যায় তাহলে ও প্রেডিক্ট করবে রং। সো এটা হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ডেটাটা ইন্টারপ্রিট করতে হবে, ওর যেটা ডেটা দেবে সেটাই নেব। তার মানে আমরা যদি এইভাবে চিন্তা করি, যদি ভুল হয় আপনি একটু কারেকশন করবেন, সেটা হচ্ছে চিকিৎসকরা এতদিন যেভাবে কাজ করতো বা যে প্রক্রিয়ায় সলিউশনগুলো তারা দিতেন, এআই আসার পর সেই ফোর্সটা, সেই শক্তিটা বেড়ে গেল, তাই তো?
অ্যাবসলিউটলি ইজ এ অ্যাসিস্টিভ টুল আমাদেরকে আরো কাজ এফিশিয়েন্ট বানাচ্ছে, এফিশিয়েন্ট ফিজিশিয়ান হচ্ছে। যেমন ধরেন আমি বলি, আমাদের যেমন আমেরিকাতে আমরা পেশেন্ট যখন দেখি আমাদের নোট লিখতে হয়, মেক শিওর আমি কি করলাম, আমার প্ল্যানটা কি, একটা নোট থাকে। সেই নোটটা কিন্তু এখন এআই করে দিচ্ছে। তার মানে কি আমি এআইটা ওপেন করে দিয়ে পেশেন্টের সাথে কথা বলি, পেশেন্টও খুশি। পেশেন্ট মনে করে যে ডাক্তার সবসময় কম্পিউটারের দিকে তাকায় টাইপ করতেছে, আমার দিকে তাকাচ্ছে না, সেটা না করে হ্যাঁ আমি পেশেন্টের দিকে তাকায় সারাক্ষণ কথা বলি, এআই কিন্তু আমাকে টাইপ করে দিল। পরে যখন পেশেন্ট চলে গেল আমি একটু দেখলাম, দেখি একটু এডিট করলাম, আমার নোট কিন্তু ডান হয়ে গেল। তার মানে কি এআই আমাকে এতখানি হেল্প করলো যে পেশেন্টও খুব খুশি যে ডাক্তার তো সারাক্ষণ আমার দিকে তাকায় কথা বললো, তো কম্পিউটার দিকে একবারও তাকালো না। তো সেটাই হচ্ছে আমাদের এআই কে আমাকে ইউজ করতে হবে ওয়াইজলি, মানে মানে রাইট লেফট না। এখন যদি আমি বলি একজন পেশেন্ট যদি চ্যাট জিপিটির সাথে জেমিনাইর সাথে কথা বলে যদি চিকিৎসা নেয় এবং ডাক্তারের শরণাপন্ন না হয়, এটা একটা রং থিং হবে। একদম দ্যাটস নট দ্য প্ল্যান। আচ্ছা, আমার এখানে আর একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আমেরিকায় বসে আপনারা এআই দিয়ে গবেষণা করে এত 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 অগ্রগতি করছেন, এগিয়ে নিচ্ছেন চিকিৎসা ব্যবস্থাকে, আমাদের বাংলাদেশের মতো দেশ এর সাথে খাপ খাওয়ানোর জন্য কি করতে পারে, এবং আমরা আপনাদের এই অগ্রগতির কারণে আমরা ভীষণভাবে পিছিয়ে যাচ্ছি কিনা সেই আশঙ্কা তৈরি মানে হচ্ছে। আমরা আসলে সেই সহায়ক শক্তিটা হতে চাই, আমরা আমাদের মেধাবী ডাক্তারদেরকে এই পর্যায়ে নিতে চাই, ট্রেন্ড আপ করা, নানামুখী সাজেশন দেওয়া বা যুক্ত করা। জি না, তো অবশ্যই আসলে আমাদের তো টেকনোলজি নির্ভর হতেই হবে। যেমন ধরেন আমরা এআই কোথায় ইউজ করি আমরা বেশি, এখন অলরেডি আমরা কিন্তু ইউজ করা বেশি শুরু করছি। যেমন ডিকটেশনে পেশেন্ট যখন দেখে ডিকটেট এআই করে দিচ্ছে, আমাদের কথা শুনে করে একটা সামারি করে দেয়। সেকেন্ড হচ্ছে আমরা এক্স রে বা ক্যাট স্ক্যান বা এমআরআই এগুলিতে কিন্তু ওদেরকে ইনভলভ করা হয় এআই কে। যেমন কিছু কিছু মাইনর চেঞ্জ হয়তো এক্স রে আমার চোখে ধরা পড়েনি, বা হচ্ছে ক্যাট স্ক্যানে আমার চোখে ধরা পড়েনি, কিন্তু এআই চোখে ধরা পড়ছে ওইটা। তো এআই তখন আমাকে বলে দেয় যে ওইটা ওখানে এই জায়গাটা দেখা যাচ্ছে, তখন কিন্তু আমি আবার সেকেন্ড লুক দেবো, তারপর আমি ডিসাইড করবো এআই কমেন্টটা আমি নিব, সাজেশনটা আমি নিব কি নিব না। সো ইজ এ অ্যাসিস্টিভ টুল। এখন বাংলাদেশে এটা নিতেই হবে, আলটিমেটলি এআই অবশ্যই নিতে হবে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেভাবে আগাচ্ছে বাংলাদেশে সেই পেসেই আগাতে হবে। বাংলাদেশের ফিজিশিয়ান বলেন বা যারা আছেন তারা তো খুবই হচ্ছে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট। আই ডোন্ট সি এনি প্রবলেম ইন ইমপ্লিমেন্টিং। প্রবলেমটা হচ্ছে ইমপ্লিমেন্টটা কিভাবে করা হবে, তার বাজেটটা কেমন আসবে। যেমন হেলথ সেক্টরের বাজেট খুবই কম, সাংঘাতিক প্রবলেম হচ্ছে। 1% অফ দ্য জিডিপি হুইচ শুড বি 5% অফ দ্য জিডিপি। এটা আমরা বরাবরই বলে থাকি আপনাদের মতো বিশেষজ্ঞদের পেলেই যে হেলথ সেক্টর এবং আমাদের গবেষণা সেক্টর দুটো জায়গাতে আসলে বাজেটের খুব টানাটানি।